সেটা ছিল সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের এক অন্ধকার রাত। 4টি যাত্রীবাহী বিমান সারিবদ্ধভাবে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তারা লক্ষ্য করল আরেকটি বিমান দ্রুত এগিয়ে আসছে, তাদের দিকেই অবতরণ করার চেষ্টা করছে। আসন্ন ফ্লাইটটি এটিসির কাছ থেকে অবতরণের অনুমতি চেয়েছিল এবং তারা সবুজ সংকেত পেয়েছিল। শুরুতে অপেক্ষমান 4টি বিমানের পাইলটরা ভাবল এটি সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি, হয়তো অবতরণ করা বিমানটি পাশের অন্য খালি রানওয়েতে নেমে যাবে। কিন্তু ঘটনা প্রত্যাশামতো ঘটেনি। অবতরণ করা বিমানটি দিক পরিবর্তন করেনি, এটি সরাসরি রানওয়েতে অপেক্ষমান 4টি বিমানের সঙ্গে ধাক্কা খেল। এরপর কি ঘটেছিল জানতে চান? শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই চমকপ্রদ ঘটনাটি খুব বেশি দিন আগে ঘটেনি। 2017 সালের 7 জুলাই এয়ার কানাডা ফ্লাইট 1759 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 135 জন যাত্রী এবং 5 জন ক্রু সদস্য নিয়ে উড্ডয়ন করে। এটি একটি নিয়মিত ফ্লাইট ছিল, যা 5 ঘন্টা 30 মিনিট পরে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়সূচি ছিল। 2 জন পাইলটই অত্যন্ত অভিজ্ঞ ছিলেন এবং আগে বহুবার সান ফ্রান্সিসকোতে অবতরণ করেছিলেন। কিন্তু আজ একটি স্বাভাবিক দিন হতে যাচ্ছিল না, এবং পরবর্তী ঘটনাটি বিমান চলাচল শিল্পের জন্য একটি সতর্কবার্তায় পরিণত হবে। যাত্রাটি নিজেই মসৃণ ছিল, এবং যখন এয়ার কানাডা 759 সান ফ্রান্সিসকোর কাছে পৌঁছাল, তখন পাইলটরা অবতরণের প্রস্তুতি নিতে শুরু করলেন। তারা কন্ট্রোল টাওয়ারের অবতরণ অনুমতির জন্য অপেক্ষা করছিলেন। আপনার জ্ঞাতার্থে সান ফ্রান্সিসকো বিমানবন্দরে মোট 4টি রানওয়ে রয়েছে, কিন্তু একই সময়ে তাদের মধ্যে মাত্র 2টি চালানো যেতে পারে। যখন দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, তখন ওই 2টি নির্দিষ্ট রানওয়ে উড্ডয়ন এবং অবতরণের জন্য ব্যবহার করা হয়। আর যদি বাতাস পশ্চিম দিক থেকে আসে, তখন ভিন্ন একটি রানওয়ে জোড়া ব্যবহার করা হয়। আমরা সবাই জানি বিমান সবসময় বাতাসের বিপরীতে উড্ডয়ন ও অবতরণ করে। সেদিন বাতাস পশ্চিম দিক থেকে বইছিল, এর মানে পাইলটদের বাতাসের বিপরীতে থাকা রানওয়েতে অবতরণ করতে হয়েছিল। তখন মাত্র 2টি বিকল্প বাকি রইল, রানওয়ে 28L এবং 28R। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হতে চলেছিল। রানওয়ে 28L রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল এবং এর সব বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। কন্ট্রোল টাওয়ার এয়ার কানাডা 759-কে রানওয়ে 28R-এ অবতরণের অনুমতি দিয়েছিল। 2 পাইলটই আগে এখানে বহুবার অবতরণ করেছিলেন। এই কারণেই আশা করেছিল তারা 2 সেট সমান্তরাল রানওয়ে বাতি চিহ্নিত করবে এবং 28 রাইটের দিকে লক্ষ্য করবে। কিন্তু এখানেই প্রথম ভুলটি হয়েছে। সেই রানওয়ের উভয় পাশে 2টি সবুজ আলোযুক্ত ট্যাক্সিওয়ে রয়েছে। এইগুলি বিমানগুলো টার্মিনাল থেকে যাত্রী ওঠানোর পরে রানওয়ে পৌঁছানোর জন্য ব্যবহার করে। কিন্তু রাতের অন্ধকারে এয়ার কানাডা 759 এর পাইলটরা সবুজ ট্যাক্সিওয়ে বাতি 28 রাইট রানওয়ে ভেবে ভুল করেছিলেন। আর 28 রাইটের আসল বাতিগুলো কি ছিল? তারা মনে করেছিল এটা 28 লেফট, কিন্তু পাইলটরা জানত না আসল বিপদ এখনও সামনে আছে। 4টি সম্পূর্ণ লোড করা বিমান একই ট্যাক্সিওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষা করছিল। 3টি ইউনাইটেড এয়ারলাইন্সের ছিল এবং একটি ফিলিপাইন এয়ারলাইন্সের। মোট তারা 1000-এর বেশি যাত্রী বহন করেছিল এবং তাদের জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ ছিল। রানওয়ে 28 ডান এবং ট্যাক্সিওয়ের মধ্যে ফাঁক কত? শুধুমাত্র 100 মিটার। যখন এয়ার কানাডা 759 ট্যাক্সিওয়েতে সজ্জিত হয়েছিল, দূরের নিয়ন্ত্রণ টাওয়ার প্রায় নির্ধারণ করতে পারছিল না বিমান কোথায় অবতরণ করবে। তাহলে এখানে বড় প্রশ্ন হল, যদি রক্ষণাবেক্ষণের জন্য রানওয়ে বন্ধ করা সম্পূর্ণ স্বাভাবিক হয়, তাহলে কেন এয়ার কানাডা ফ্লাইট 759 এর পাইলটদের এ বিষয়ে জানানো হয়নি? যদি তারা জানত, এই সমস্ত বিভ্রান্তি কখনোই ঘটত না। রানওয়ে 28 এর বন্ধ থাকা বাস্তবে নোটহ্যামে তালিকাভুক্ত ছিল। এটি নোটিস টু এয়ার মিশনসের সংক্ষিপ্ত রূপ। এই ডকুমেন্টে পাইলটদের উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত যা জানা প্রয়োজন সব কিছু রয়েছে। কিন্তু সমস্যা হলো, এই নোটিশগুলোতে সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুঁজে পাওয়া সহজ নয়। এজন্যই পাইলটরা রানওয়ে 28 এর বন্ধ থাকার নোটিশটি মিস করেছিলেন, এবং সেটাই ছিল তাদের দ্বিতীয় বড় ভুল। এয়ার কানাডা ফ্লাইট 759 দ্রুত যা দেখতে রানওয়ের মতো লাগছিল তার দিকে এগোচ্ছিল, কিন্তু আসলে সেটি ছিল ট্যাক্সিওয়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের ভিজুয়াল অ্যাপ্রোচ ব্যবহার করে অবতরণের অনুমতি দিয়েছিল। এর মানে পাইলটকে চোখ দিয়ে রানওয়ে খুঁজে নিতে হয় এবং ম্যানুয়ালি প্লেন অবতরণের জন্য সারিবদ্ধ করতে হয়। সাধারণত আবহাওয়া পরিষ্কার থাকলেই ভিজুয়াল ল্যান্ডিং অনুমোদিত হয়। তবুও ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে পাইলটরা ভিজুয়াল অ্যাপ্রোচ ভুল বিচার করেছে এবং পুরোপুরি ভুল জায়গায় অবতরণ করেছে। এই কারণে বেশিরভাগ পাইলট ভিজুয়ালি অবতরণ করার সময়ও ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম অনুসরণ করেন। এটি তাদের নিশ্চিতভাবে জানতে সাহায্য করে যে তারা সঠিক রানওয়ের সাথে সারিবদ্ধ কিনা। এটি সক্রিয় করতে আপনাকে রানওয়ে নম্বর প্রবেশ করতে হবে। যদিও আজকাল বেশিরভাগ আধুনিক বিমান স্বয়ংক্রিয়ভাবে ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম চালু করে। এটি একটি এয়ারবাস A320 হওয়ায় গাইডেন্স সিস্টেমটি ম্যানুয়ালি সক্রিয় করতে হতো, কিন্তু কোনো অজানা কারণে পাইলট এটি করেননি, এবং সেটিই ছিল তাদের তৃতীয় বড় ভুল।
কিন্তু পাইলটরা কেন একের পর এক ভুল করছিলেন? সত্যি বলতে এটি তাদের দুজনের জন্যই খুব কঠিন একটি দিন ছিল। তখন রাত 1:04 আর তারা টানা 9 ঘন্টা বিশ্রাম নেননি। তারা দুজনেই কানাডিয়ান পাইলট ছিলেন এবং তখন কানাডার ক্লান্তি সংক্রান্ত নিয়ম যুক্তরাষ্ট্রের চেয়ে কঠোর ছিল। আমরা ইতিমধ্যেই এয়ার কানাডা ফ্লাইট 759 এর পাইলটদের 3টি বড় ভুল উল্লেখ করেছি। কিন্তু একটু থামি, সেই 4টি অপেক্ষমান বিমানের পাইলটরা তখন কি করছিলেন? তারা স্পষ্টই দেখেছিল যে এয়ার কানাডা রানওয়ে নয়, ট্যাক্সিওয়ের দিকে যাচ্ছে। তবুও কেউ কন্ট্রোল টাওয়ারকে সতর্ক করেনি। বিশেষটা হল, সান ফ্রান্সিসকো বিমানবন্দরে ভিজুয়াল অ্যাপ্রোচের সময় সবাই জানে যে প্লেনকে সামান্য ডান দিকে সরে যেতে হয়। যদি তারা রানওয়ে 28 খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করে, তবে তারা ফস্টার সিটির উপর দিয়ে উড়ে যাবে। শহরের উপর শব্দ দূষণ এড়াতে পাইলটরা সাধারণত অবতরণের ঠিক আগে রানওয়ের সাথে পুনরায় সামঞ্জস্য করেন। তাই সেই 4 জন পাইলটের কাছে এটি একেবারেই অস্বাভাবিক ছিল না। ঠিক এই কারণেই কেউ টাওয়ারে কিছু বলেনি। কিন্তু যখন এয়ার কানাডার জেট বিপজ্জনকভাবে কাছে চলে আসে এবং 28 এর সাথে সামঞ্জস্য করতে ব্যর্থ হয়, তখন ফিলিপাইন এয়ারলাইন্সের পাইলট সতর্কতা হিসাবে ল্যান্ডিং লাইট জ্বালিয়ে দেন। পুরো ব্যাপারটাই ছিল যাতে যে কোনো আগত বিমান সহজেই সেখানে দাঁড়িয়ে থাকা 4টি বিমান দেখতে পারে। এদিকে এয়ার কানাডা 759 এর পাইলটরা ট্যাক্সিওয়েতে কিছু আলো লক্ষ্য করলেন। কিন্তু তারা ভেবেছিল সেই আলো রানওয়ে 28 থেকে এসেছে। আর যখন 2 পাইলট হঠাৎ কিছু ভুল মনে করলেন, তারা সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে জরুরি রেডিও কল পাঠালেন। কন্ট্রোল টাওয়ার সাথে সাথে জবাব দিল, 28 কেউ নেই, পুরোপুরি ফাঁকা, আপনাকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ভয়ের ব্যাপার হলো, কন্ট্রোল টাওয়ারও বুঝতে পারেনি যে পাইলটরা 28 দিকে নয়, বরং ট্যাক্সিওয়ের দিকে যাচ্ছিল। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে দ্বিতীয় একজন কন্ট্রোলার রানওয়ে ট্রাফিক নজরদারি করে। কিন্তু সেদিন রাতে ট্রাফিক কম ছিল, তাই পুরো অপারেশন শুধু একজন কন্ট্রোলার সামলাচ্ছিল। সৌভাগ্যবশত অপেক্ষমান পাইলটরা এয়ার কানাডা ও কন্ট্রোল টাওয়ারের কথোপকথন শুনে ফেলেছিল। তারাও বুঝতে পারছিল না কেন এয়ার কানাডা রানওয়ের সাথে সামঞ্জস্য করছে না, যদিও খুব কাছেই ছিল। এখন কয়েক সেকেন্ডই বাকি ছিল। অপেক্ষমান পাইলটদের একজন আসলেই দেখছিলেন মৃত্যু সরাসরি তার দিকে এগিয়ে আসছে। সে নিশ্চিত ছিল এয়ার কানাডা ট্যাক্সিওয়েকে রানওয়ে ভেবে বসেছিল। ইউনাইটেড এয়ারের পাইলট অপেক্ষা করেনি, অনুমতির সময় ছিল না। সে সঙ্গে সঙ্গে টাওয়ারে রেডিও করল। তারপর টাওয়ার এয়ার কানাডাকে বলল, এখনই গো অ্যারাউন্ড। এয়ার কানাডা বার্তাটি পাওয়ার সময় এটি ইতিমধ্যে লাইনের 3য় বিমানের কয়েক ফুট উপরে উঠছিল। সৌভাগ্যবশত 759 এর পাইলটরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে প্লেনটিকে নিরাপদ উচ্চতায় তুলে নিল। মাত্র 1 সেকেন্ড পরে আপনি যা এখন দেখছেন তা বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হতে পারত। পার্ক করা প্লেনগুলোতে 1000 এর বেশি যাত্রী ছিল, আর এয়ার কানাডায় ছিল 135 জন। প্রতিটি বিমানই সম্পূর্ণ জ্বালানি ভর্তি ছিল। যদি একটি দুর্ঘটনা ঘটত, তাহলে পরবর্তী পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। ঘটনার পর একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছিল। তদন্তে প্রকাশ পেয়েছে যে এয়ার কানাডা 759 এর পাইলটরা দোষী ছিল, কারণ তারা যন্ত্র নির্দেশনা সিস্টেম সক্রিয় করেনি এবং নোডেম গুলি পড়েনি। প্রতিক্রিয়াস্বরূপ ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সান ফ্রান্সিসকো বিমানবন্দরের জন্য নতুন নিয়ম তৈরি করেছে। যখনই রানওয়ে বন্ধ থাকবে, তখন আর ভিজুয়াল অ্যাপ্রোচ অনুমোদিত হবে না। এছাড়াও অফ-পিক সময়েও এখন একটি গ্রাউন্ড ট্রাফিক কন্ট্রোলার বাধ্যতামূলক। আশা করি আপনি সত্যিই এই আশ্চর্যজনক তথ্য নিয়ে ভিডিওটি উপভোগ করেছেন। যদি এটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক বাটনে ক্লিক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিচের মন্তব্যে আমাদের জানিয়ে দিন আপনার মতামত। এমন আরও চমৎকার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।